দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে আগুনে ঘুমন্ত ৬ বাংলাদেশির মৃত্যু। নারায়ণগঞ্জে নিহতদের গ্রামের বাড়িতে মাতম। চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে তীব্র গ্যাস সংকট, শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত, ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, জ্বলছে না চুলা। টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে সরবরাহ বন্ধ। এবং প্রবাসী আয়ে সিলেট সমৃদ্ধ হলেও পিছিয়ে শিল্পায়নে। কোটি টাকার প্রাসাদ হচ্ছে, কিন্তু গড়ে উঠছে না বড় শিল্প প্রতিষ্ঠান। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শামীমা শাম্মী। দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির মধ্যে ৩ জনই নারায়ণগঞ্জের আলীর টেক ইউনিয়নের ক্রোকেরচর গ্রামের বাসিন্দা। প্রবাসীদের মৃত্যুর খবরে গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। বিস্তারিত জানাচ্ছেন ইমরান আলী। নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ক্রোকেরচর গ্রাম। স্বজন হারানোর বেদনায় স্তব্ধ পুরো এলাকা। দক্ষিণ আফ্রিকার অগ্নিকাণ্ডে নিহত ৬ জনের মধ্যে এই গ্রামেরই ৩ জন, ফাহিম, আপন আহমেদ ও নূর মোহাম্মদ। প্রিয়জন হারানোর খবর পাওয়ার পর থেকেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ। পাশের দোকানদার এরা অনেক চেষ্টা করছে, তালা তোলা ভাঙছিল, কিন্তু বের হইতে পারেনি। যে রুমটা বের হইব এই রুম দিয়ে আগুন, ওই গ্যাসের বিস্ফোরণ ফুটতেছে একটার পর একটা, তো হেরার বের হইতে পারে না। একজন বাইর করছে, ওইটা 40% পুরা থাকা, আর বাকিটা বাইরেছে লাশ হয়। আর বাকিগুলি এখনো লাশ খবর এখন আমরা দিতে পারে নাকি, আমরা বলতে পারি না এখনো। দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে আলীরটেক ইউনিয়ন পরিষদের সদস্য রওশন মেম্বারের ভাই রতনের ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬ জন নিহত হন। স্থানীয়রা জানান, সোমবার রাতের প্রথম প্রহরে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নারায়ণগঞ্জের আলীরটেক ইউনিয়নের ক্রোকেরচরের ফাহিম, আপন আহমেদ, নূর মোহাম্মদ, তৈলখিরার চরের ফয়সাল, ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের কানাইনগরের শাহিন এবং মুন্সিগঞ্জের মীরকাদিম পৌরসভার কালিন্দিপাড়ার রাজীব রয়েছেন। কালকে পোলার লগে কথা কইছি, পোলার এমন বড় বড় দাড়ি, বাসক তো নামাজ পড়ে, আবার তাহাজ্জুদ নামাজ পড়ে। ও আল্লাহ গো আল্লাহ, ওরে আল্লাহ, বয়স মনে 18-19 হইব। অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের পরিবার, প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের দাবি, দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনা। ওভারসিজের ক্ষেত্রে তো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরগুলো করে, সেগুলো তো তারা করবেই। আর আমাদের এইখানে যেটা বিষয়গুলো আছে, তাদের ক্ষতিপূরণের বিষয়ে আমাদের যে সরকারের যে ইগুলো আছে, সংস্থাগুলো আছে, তাদের সাথে যোগাযোগ করা থেকে শুরু করে অন্যান্য যে কার্যক্রমগুলো আমাদের করার প্রয়োজন পড়বে আইন অনুযায়ী, সেগুলো আমরা করবো। তারা এখনো আমাদের সাথে কেউ যোগাযোগ করে নাই। আমরাই এই বিকেলবেলা আমাদের এই সদরের ইউনো তাদের সাথে দেখা করতে যাবে। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন প্রশাসন। দক্ষিণ আফ্রিকায় ৬ বাংলাদেশের মৃত্যু ঘটনায় এখন স্বজনদের অপেক্ষা প্রিয়জনের মরদেহ দেশে ফেরার। ইমরান আলী সজীব, এখন নারায়ণগঞ্জ। রাজশাহী নগরীর বড়কুঠি পদ্মা ঘাট এলাকায় নৌকা ডুবে 2 জন নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার দুপুর 12:30টার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসে জানায়, সকালে শ্যামপুর বালুরঘাট এলাকার শান্তিনগর গ্রাম থেকে 8 শ্রমিক মাঝের চরে ঝাউ গাছ ও কাশবন কাটতে যান। কাজ শেষে শহরের দিকে ফেরার পথে বড়কুঠি বালুরঘাট এলাকায় তীব্র স্রোতের মুখে নৌকাটি ডুবে যায়। স্থানীয়দের তৎপরতায় নৌকায় থাকা 6 জনকে উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন নৌকার মাঝি মোহাম্মদ কাফসার এবং তার ছেলে মোহাম্মদ জিয়ারুল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। তবে তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গায় বাসস্ট্যান্ডে সাসেক 2 প্রকল্পের
পাইলিংয়ের কাজ করার সময় লাইন ফেটে উচ্চ শব্দে দ্রুত গ্যাস বের হচ্ছে। এতে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। এছাড়াও এক লেনে ধীর গতিতে যানবাহন চলাচল করছে। এ নিয়ে আরও জানাতে এলেঙ্গা থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। কাউসার, ঘটনাস্থলে পরিস্থিতি এখন কি দেখছেন আর সার্বিক পরিস্থিতি জানাবেন। স্বামী কয়েক মিনিট আগে এই গ্যাস লাইনের গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে টাঙ্গাইল ও এলেঙ্গায় প্রায় 18,000 গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। আর স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে 4টার দিকে এখানে এই পাইলের কাজ চলতেছিল সাসেক 2 প্রকল্পের। সেই পাইলের কাজ করার সময় কিন্তু এই গ্যাসের যে 12 ইঞ্চি পাইপটি রয়েছে সেটি ফেটে দিয়ে উচ্চ শব্দে গ্যাস বের হতে থাকে। এতে করে স্থানীয়রা খুবই আতঙ্কিত হয়ে পড়েছিল। এছাড়াও এই উত্তরবঙ্গগামী যে লেনটি রয়েছে সেটি বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন ঢাকাগামী লেন দিয়ে ঢাকাগামী লেন দিয়ে উত্তরবঙ্গ এবং ঢাকার যানবাহনগুলো চলাচল করতেছিল। কয়েক মিনিট আগে সেই লেনটিও খুলে দেওয়া হয়েছে। এখনও ধীর গতিতে যানবাহন চলাচল করছে। স্থানীয়রা বলছেন যে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কটি খুবই গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক। এই মহাসড়কে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় 13.5 কিলোমিটার এলাকায় সাসেক 2 প্রকল্পের আওতায় কাজ চলমান রয়েছে। সেটি কয়েক দফা মেয়াদ বাড়িয়েও কিন্তু 50% কাজ শেষ করতে পারেনি এই কর্তৃপক্ষ। এদিকে স্থানীয়রা বলছেন একদিকে ঠিকাদারের গাফলতি এবং অন্যদিকে কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলায় বারবার মেয়াদ বাড়িয়েও এই কাজটি শেষ করতে পারছে না। আর এছাড়াও এখানে যে গ্যাস লাইন ফেটে গিয়েছে এটি হিসেবে বলছেন যে এখানে যারা দায়িত্বরত ছিলেন তারা যদি গ্যাস বা তিতাস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে পাইলের কাজটি করতেন তাহলে এত বড় দুর্ঘটনা ঘটতো না। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে তিতাসের যারা রয়েছেন এবং এই সাসেক 2 প্রকল্পের যারা রয়েছেন তারা যৌথভাবে এখানে কাজ করার চেষ্টা করছেন। তারা বলছেন যে 7 থেকে 8 ঘন্টার মধ্যে এই কাজটি স্বাভাবিক হবে। তখন এই 18,000 গ্রাহকের যে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে তখন সেটি স্বাভাবিক হবে। তো সামনে এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে সর্বশেষ তথ্য। টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন কাউসার আহমেদ। চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট মোকাবিলায় শিল্প কারখানা ও গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের চাপ কমিয়ে দিয়েছে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ। ফলে শিল্প, পরিবহন ও আবাসিক সব খাতেই বেড়েছে দুর্ভোগ। উৎপাদন ব্যয় এবং সময় মতো পণ্য সরবরাহ করতে না পেরে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন উদ্যোক্তারা। আরও জানাচ্ছেন হাজেরা শিউলি। চট্টগ্রামে গ্যাস সরবরাহ পুরোপুরি মহেশখালীতে স্থাপিত 2টি এলএনজি টার্মিনালের উপর নির্ভরশীল। বাণিজ্যিক রাজধানী বলা হলেও চট্টগ্রাম কখনো চাহিদা অনুযায়ী গ্যাস পায় না। কখনো বিদ্যুৎ কেন্দ্র, কখনো সার কারখানা বন্ধ রেখে পরিস্থিতি সামাল দেয় কর্ণফুলী গ্যাস বিতরণ কর্তৃপক্ষ। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জি পরিচালিত এলএনজি টার্মিনালটি অগ্নি দুর্ঘটনায় বন্ধ হয়ে গেলে সরবরাহ কমে যাওয়ায় সংকট আরও বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে শিল্প ও গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের চাপ কমিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। এতে বিভিন্ন ভারী শিল্প কারখানা, বস্ত্র ও সুতা কারখানার ডাইং ও ওয়াশিং প্লান্টে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দুপুর 12টার পর থেকে কমতে থাকে চাপ। তখন বয়লার সহ বিভিন্ন মেশিন বন্ধ হয়ে যাওয়ায় নষ্ট হচ্ছে কাঁচামাল ও মেশিন। এতে ক্রেতাকে প্রতিশ্রুতি অনুযায়ী কাপড় সহ অন্যান্য পণ্য সরবরাহ সম্ভব হচ্ছে না। ফলে বাড়ছে উৎপাদন ব্যয় ও প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি। গ্যাসের প্রেশার মিনিমাম একটা প্রেশারে বয়লার অথবা এর সাথে যে ফিনিশিং মেশিনগুলো এগুলো পরিচালিত হয়। তো মেশিনের যখন বন্ধ হয়ে যায় কার্যক্রমটা, আপনি জানেন যে ডাইং মেশিনগুলো একটা কন্টিনিউয়াস প্রসেসে হয় এবং কন্টিনিউয়াস প্রসেসে কোনো একটা জায়গায় যদি ব্রেকআপ হয় টোটাল ফেব্রিক্সটাই ড্যামেজ হয়ে যায়। এয়ার এবং গ্যাসের মিক্সচার ছাড়া তো স্টিম উৎপাদন সম্ভব না। তো যখন এয়ার এবং গ্যাসের মিক্সচারটা প্রপারলি পাইতেছি না তখন আমি স্টিম উৎপাদন করতে পারতেছি না। এখন স্টিম যখন প্রপারলি উৎপাদন করতে পারতেছি তখন আমার বয়লারেরও ক্ষতি হচ্ছে। গ্যাসের চাপ না থাকায় বন্ধ আছে নগরীর অনেক সিএনজি রিফুয়েলিং পাম্প। যেসব পাম্পে গ্যাস আছে সেখানেও চাপ কম। ফলে গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হওয়ায় কমেছে চালকদের আয়। আর যে পাম্প খোলা থাকে আমাদের 100-150 গাড়ির পিছিয়ে লাইন। এই ঘন্টার পরে ঘন্টা গ্যাস নিয়ে কোম্পানি ইনকাম দিতে হয়, 1000 দিয়ে নিজে ভাড়া মতো নিজের খরচা নিয়ে বহুত কষ্টে আছি। গ্যাস নেটওয়ার্কের শেষ প্রান্তে থাকা আবাসিক গ্রাহকরাও পড়েছেন দুর্ভোগে। অনেক এলাকায় সকাল থেকে গ্যাস চলে যাওয়ায় জ্বলছে না রান্নার চুলা। বিকল্প উপায়ে রান্না সারছেন গৃহিণীরা।
সকালবেলা যে একটা বাচ্চারা স্কুলে যাবে অফিসে যাবে ওই সময় গ্যাসটা থাকে না, তখন নাস্তাগুলো রেডি করতে আমার একটু অনেক কষ্ট হয়। সংকটের বিষয়ে ক্যামেরায় কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের কর্মকর্তারা। জানান 270 মিলিয়ন ঘনফুট গ্যাস চাহিদার বিপরীতে বর্তমানে পাওয়া যাচ্ছে 230 মিলিয়ন ঘনফুট গ্যাস। আগামী সপ্তাহ থেকে সরবরাহ বাড়লে সংকট কাটবে বলে প্রত্যাশা কর্তৃপক্ষের। হাজারের শিউলি, এখন চট্টগ্রাম। গ্যাস সংকট সমাধানে সহযোগিতা চেয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে আজ দুপুরে টেলিফোনে আলাপ করেছেন দুই প্রধানমন্ত্রী। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে কথা জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। জানান বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। আজকে বাংলাদেশ সময় দুপুর 2টায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ান প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছেন। বাংলাদেশের এই উদ্ভূত জ্বালানি সংকট মোকাবেলায় তার দেশের সহযোগিতা কামনা করেছেন। জনাব আনোয়ার ইব্রাহিম মাননীয় প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন তার তরফ থেকে এবং তার দেশের তরফ থেকে এই সংকট নিরসনে যা কিছু করার সুযোগ রয়েছেন তিনি দ্রুততম সময়ের মধ্যে তার টিমের সাথে কথা বলবেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। শুধুমাত্র আইন করে বা শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে মাদক বিরোধী সচেতনতামূলক সভা শেষে কথা বলেন তিনি। এ সময় সকলকে মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। আমরা মাদক বিরোধী অভিযান ঠাকুরগাঁতে শুরু করেছি সকলকে সম্পৃক্ত করে। আমাদের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার থেকে শুরু করে আমাদের যত সরকারি কর্মকর্তা আছেন, স্কুলগুলো আছে, কলেজগুলো আছে, রাজনৈতিক দল আছে, আপনাদের এই সাংবাদিকদের প্রতিষ্ঠানগুলো আছে, সকলকে নিয়ে আমরা আপনার এই মাদক বিরোধী অভিযানটাকে একটা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। হবিগঞ্জের আজমিরিগঞ্জে পদযাত্রা ও জনসভা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুরে শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত জনসভায় দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের পরিবর্তন সম্ভব নয়। পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মাদক ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগও তোলেন তিনি। জনসভায় এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম দাবি করেন, বিএনপি সরকারের 5 মাসে রাজনৈতিক সহিংসতায় 213 জন নিহত হয়েছেন। এর মধ্যে বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষে 118 জনের মৃত্যু হয়েছে বলেও দাবি করেন তিনি। এর আগে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের অংশগ্রহণে আজমিরিগঞ্জে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। বিকেলে হবিগঞ্জ শহরেও এনসিপির আরেকটি পদযাত্রা ও জনসভা হওয়ার কথা রয়েছে। পুরা দেশে বিএনপির নেতৃত্বে নতুন করে 5 তারিখের পরে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি আর এখন তো নির্বাচনের পরে তারা অবৈধ মাদক ব্যবসাতে একভাবে বিএনপির অর্থনৈতিক ইনকাম হয়ে গিয়েছে। শুধু ক্ষমতার দ্বন্দ্বে, টাকার দ্বন্দ্বে, চাঁদাবাজির দ্বন্দ্বে, দখলের দ্বন্দ্বে নিজেদের 118 জন নেতাকে হত্যা করতে পারে, তাদের হাতে এই দেশ নিরাপদ থাকতে পারে না। বাংলাদেশের প্রাচীন ইতিহাস ও প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ফ্রান্স। নাটোর সফরে এসে এমনটাই জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জো মার্ক সেরে শার্লেট। মঙ্গলবার প্রথমবারের মতো নাটোরে এসে তিনি পরিদর্শন করেন ঐতিহাসিক রানী ভবানী রাজবাড়ি, উত্তরা গণভবন ও হালতিবিল। এ সময় রাজবাড়ির বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখেন তিনি। রাষ্ট্রদূত জানান, ফ্রান্সের প্রত্নতাত্ত্বিকদের সঙ্গে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিকদের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশ একসঙ্গে কাজ করবে। বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য সম্পর্কে আরও জানতে এ সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি। Very happy to discover this beautiful place. This morning I visited different heritage places, very impressive ones. And you know that France is a country where heritage has a long history. We are happy to share our knowledge. We have already some French archaeologues working with Bangladeshi archaeologues not far from here.
and we are exploring which ways we could cooperate more with Bangladesh in this field. প্রবাসে অধ্যুষিত সিলেট দ্বিতীয় লন্ডন নামে পরিচিত হলেও দীর্ঘ কয়েক যুগেও গড়ে ওঠেনি বড় কোনো শিল্প প্রতিষ্ঠান। প্রায় 20 লাখের বেশি প্রবাসীর পাঠানো অর্থের বড় একটি অংশ ব্যয় হচ্ছে অনুৎপাদনশীল খাতে। ফলে একদিকে যেমন প্রবাসী আয়ের কাঙ্ক্ষিত ব্যবহার নিশ্চিত করা হচ্ছে না, অন্যদিকে তৈরি হচ্ছে না নতুন কর্মসংস্থানের সুযোগ। সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগ নীতির জটিলতা দূর করা গেলে সিলেটে শিল্পায়নের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। আরও জানাচ্ছেন গুলজার আহমেদ, আর ছবি তুলেছেন অনিল পাল। সিলেটের গ্রাম থেকে শহর, চারদিকে চোখে পড়ে প্রবাসীদের অর্থে নির্মিত দৃষ্টিনন্দন বাড়ি। নকশা আর কারুকার্যে এসব বাড়ি যেন এক একটি প্রাসাদ। সিলেট জেলার বিয়ানীবাজার, বিশ্বনাথ, বালাগঞ্জ, ওসমানীনগর, সুনামগঞ্জের জগন্নাথপুর ও মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় রয়েছে এমন শত শত বাড়ি। প্রতিটি বাড়ি বানাতে খরচ হয়েছে কোটি কোটি টাকা। তবে বছরের অধিকাংশ সময়ই এসব বাড়ি থাকে তালাবদ্ধ। প্রবাসীরা বলছেন, সিলেটের শিল্প খাতে বিনিয়োগের সম্ভাবনা থাকলেও রয়েছে নানান বাধা। সরকারি নিয়মনীতি, অনুমোদন প্রক্রিয়ার জটিলতা এবং বিনিয়োগ পরিবেশের কারণে অনেকেই শিল্পে অর্থ বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলেছেন। আমি একটা ব্যবসা করতে যাব, সেটার পারমিশন নিতে গেলে এই প্রক্রিয়াটাকে সহজ করতে হবে, এইদিকে সরকারকে মনোযোগ দিতে হবে এবং ইনভেস্ট করার পরে আমি ইনভেস্টমেন্টটা ফিরিয়ে নেওয়ার জন্য এই যে আইনগুলা, এগুলো প্রবাসীদের ক্ষেত্রে খুব সহজ রাখতে হবে। বিশ্লেষকদের মতে, প্রবাসীদের পাঠানো অর্থের বড় অংশই খরচ হচ্ছে বাড়িঘর নির্মাণ, জমি কেনা সহ অনুৎপাদনশীল খাতে। অথচ এই অর্থ শিল্প ও ব্যবসায় বিনিয়োগ হলে তৈরি হতো নতুন কর্মসংস্থান। ব্যাংকে থাকা প্রবাসী আয়ের বড় অংশও উৎপাদনশীল খাতে ব্যবহার হচ্ছে না, ফলে বাড়ছে অলস অর্থের পরিমাণ। যে পরিমাণ আমাদের টাকা আসছে আমাদের সিলেট অঞ্চলের ব্যাংকগুলোতে, এর থেকে আমরা মাত্র 22 থেকে 25% ইউটিলাইজ করতে পারছি, যা কিনা ঢাকা অঞ্চলে এবং চট্টগ্রাম অঞ্চলে প্রায় 90% তারা ইউটিলাইজ করছে। এর মধ্যে একটা বড় কারণ হচ্ছে যে আমাদের এখানকার উদ্যোক্তাগণের ভিতরে অথবা যুবকগণের ভিতরে ঝুঁকি গ্রহণের অনীহা। ওনাদের মাইন্ডসেট কিন্তু ইনভেস্টমেন্ট ওপর এই মাইন্ডসেট থেকে একটু ডিফারেন্টলি চলে গেছে। এটাতে নিয়ে আসতে হবে, ওনাদেরকে কামব্যাক করাইতে হবে যে আমাদের এই বেনিফিট, এই অ্যাডভান্টেজ আমাদের ন্যাশনাল বলেন রিজিওনাল ডেভেলপমেন্টের ইস্যুগুলা নিয়ে আসলে তখনই আসলে ওনারা উদ্বুদ্ধ হবেন। সরকার সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসীদের বিনিয়োগে আগ্রহী করতে নীতিগত পরিবর্তন ও জটিলতা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে প্রবাসী অর্থকে উৎপাদনশীল খাতে আনার চেষ্টা চলছে। আমাদের দেশের অনেকগুলো প্রসিজিওর, এই প্রসিজিওর অ্যাপ্লাই করতে অনেক দিন চলে যায়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আমরা এ দায়িত্ব নিব, আপনারা ইনভেস্ট করেন, প্রশাসনিক সব কিছু দায়িত্ব আমরা প্রসেস করে দেব ইনশাআল্লাহ। আমাদের সরকার, বর্তমান সরকার অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা প্রস্তুত। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ সিলেটের সবচেয়ে বড় শক্তি এর প্রবাসীরা। তাদের পাঠানো অর্থ যদি পরিকল্পিতভাবে শিল্প ও কর্মসংস্থানে বিনিয়োগ করা যায়, তাহলে বদলে যেতে পারে এ অঞ্চলের অর্থনীতির চিত্র। গুলজার আহমেদ, এখন সিলেট। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।